জামাত কবে সঠিক রাজনীতিটা করছে তাদের ইতিহাসে? আমরা যখন ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করছিলাম, তো সেই লড়াইয়ের নেতৃত্ব তো বিএনপি দিয়েছে। আমরা তখন থেকেই তো অনেক ভয় আতঙ্ক থাকা সত্ত্বেও আমরা এই লড়াইয়ে তাদেরকে সহযোগিতা করেছি, তারা আমাদেরকে সহযোগিতা করেছে। তাদের সাথে আমাদের সম্পর্ক হঠাৎ করে নাকি যে ভালো সময় আসছে তাদের আমরা বন্ধু হয়ে গেছি, একসঙ্গে জেল খাটছি, একসঙ্গে ডিবি কার্যালয়ে ছিলাম, একসঙ্গে রিমান্ডে থেকে নির্যাতনের শিকার হয়েছি, একসঙ্গে চিকিৎসা নিয়েছি। তারা আমার খুব মনে আছে, আমাকে যখন রিমান্ড থেকে ডিবি গার্ডে নিল, তখন ওখানে সুলতান সালাউদ্দিন টুকু ভাই ছিল। তিনি আসলেন, আমাকে ধরে বসালেন। তারপরে আমার খুব মনে আছে, আমার যেখানে যেখানে ব্যথা সেখানে উনি মেসেজ করে দিচ্ছেন, আমাকে ওষুধ খাওয়াই দিলেন, হ্যাঁ, এবং আমাকে কিছু ওষুধ দিয়ে দিলেন। আমি ওনার কাছ থেকে শিখলাম যে আহত একজন সহযোদ্ধার প্রতি কী আচরণ করতে হয়। এবং আমি যখন একটু সুস্থ হলাম, তখন বিএনপির অন্য যারা আহতরা আসছিল, তখন তাদেরকে আমি আবার রিসিভ করা শুরু করলাম। তাদেরকে ব্যথার জায়গায় মেসেজ করে দেওয়া, একটু হাঁটানো, ওষুধ খাওয়ানো, তারপরে খিচুড়ি আসছে খিচুড়ি খাওয়ানো। তো এগুলো আমরা লড়াইটা পরস্পর মিলেমিশে একাকার হয়ে লড়াইটা করছি। তো এখন আমরা তো আমাদের যারা রাজনৈতিক বন্ধু, তাদের যদি কোনো ভুল পাই, সেই ভুলটা কই বলবো? ফেসবুকে বলবো? তাকে তো আমি সামনেই পাচ্ছি প্রতিদিন, তাই না? আমার কথায় বিএনপির অনেক নেতাকর্মীরা বহিষ্কার করছে। আমি বলছি যে এই লোকটা এরকম খারাপ কাজ করছে, সাথে সাথে বহিষ্কার করে দিচ্ছে। তা আমি যেটা সরাসরি বললে পাই, আমাকে সেটা ফেসবুকে পোস্ট করে দেখাইতে হবে? তো তাদের চাহিদা মতো তো আমরা চলবো না। আমরা জামাতকে বললে জামাত কাউকে বহিষ্কার করবে না। যেমন ওই যে শিবিরের আপনার হলো বরিশালের এক শিবির নেতা প্রবাসী ভাইয়ের বউয়ের সঙ্গে ধরা খেলো, তো সেটা আমরা তো জামাতকে বলছিলাম এরা বহিষ্কার করেন, জামাত স্বীকারই করে নাই। আমাদের লড়াইটা শুরু হয় কই থেকে? যেখান থেকে অস্বীকার করে, যেটা স্বীকার করে ফেলে সেখানে তো লড়াইয়ের কিছু নাই। জামাত তো স্বীকারই করলো না। পরে আমরা যখন প্রমাণ দিলাম, তখনও স্বীকার করে না। আমার দেশের নামে ভুয়া পেজ খুলে সেখান থেকে পর্যন্ত প্রচার করে এটা নাকি ছাত্র দলের। যে তারা ওই একটা স্ট্র্যাটেজি নিছে যে কিছু একটা করলে একভাবে প্রচার করে দাও, মানুষ যেটা খাইলো, চেষ্টা করো। তো আমরা যখন আরও অধিকতর তদন্ত করে প্রকাশ করলাম, তখন তারা ধরা খেয়ে গেল এবং তখন তারা ঠিকই বহিষ্কার করলো। তো যদি জামাত শিবির তাদের ভুল বিষয়ে আমাদের কথা শুনতো, তাদের বিষয়ে ফেসবুকে আমাদের পোস্ট করা লাগতো না। আমরা অফিসিয়ালি তাদের সাথে যোগাযোগ করি, বিএনপির সাথেও যোগাযোগ করি, এই যোগাযোগ থাকে। তো ওইটা আমাদের সাথে জামাতের সাথে এই সম্পর্ক নাই যে সামনে বন্ধু হিসেবে সামনে টেবিলে পাবো এবং তাকে এটা বলবো আর সে সংশোধন করবে। যে কারণে জামাতের কথাগুলো ফেসবুকে আমরা বলতে বাধ্য হই। জামাত কবে সঠিক রাজনীতিটা করছে তাদের ইতিহাসে, তাই না? এই যে পিয়ার নিয়ে হাউখাউ করলো, হ্যাঁ, হাউখাউ করলো না, লাভ কি হলো? এই পিয়ার নিয়ে হাউখাউ করায় পিয়ার হইল? বাংলাদেশের সকল রাজনৈতিক দল যখন বুঝতে পারলো জামাতের এই পিয়ার আলোচনাটা আমাদের পুরো সম্পর্ক এনভায়রনমেন্ট নষ্ট করে ফেলছে। এবং দেখেন, আমাদের যে জায়গাগুলোতে সংস্কার হওয়ার কথা, যে এক ব্যক্তি বছরের পরে বছর প্রধানমন্ত্রী থাকে, এই সংস্কার আলোচনায় এইরকম একটা সিদ্ধান্ত আসলো যে একজন ব্যক্তি দুইবারে বেশি প্রধানমন্ত্রী হবে না। এটা কম বড় অ্যাচিভমেন্ট একটা দলের পক্ষে, কম বড় একটা সার কে দিয়েছে? এই সার বিএনপি দিয়েছে, তাই না? একটা পারিবারিক ডাইনেস্টি, যেখানে সেই পারিবারিক ফ্যামিলি ডাইনেস্টিতে মানে এই ছাড়টা দেওয়া অনেক ভয়ঙ্কর একটা ছাড়। হ্যাঁ, আপনার হলো এটা বাস্তবতা যে বিএনপি মানুষগুলো জিয়া পরিবারের মানুষকে সবচেয়ে বিশ্বাস করে এবং তারা বিশ্বাস করে যে এই পরিবারের মানুষ বিএনপিকে কখনো বিক্রি করে দেবে না। এটা একটা অন্যরকম শক্তিশালী বন্ডিংয়ে। এইভাবে আওয়ামী লীগেরও, যে আওয়ামী লীগের সাথে সবাই বেইমানি করতে পারে, শেখ হাসিনা বেইমানি করবে না, নিজের দলকে খেয়ে ফেলে নাকি এরকম। কিন্তু যদি অন্য একজন বিএনপি নেতা থাকে, সে এটা খেয়ে ফেলতে পারে, অন্যর কাছে চাপে ভয়ে প্রভাবে বিক্রি হতে পারে। তৈমুর খন্দকার সে কি নষ্ট হয় নাই? হয়েছে। তো সেই জায়গা থেকে এই যে দুইবারে বেশি প্রধানমন্ত্রীর বিষয়ে ছাড় আসা, তারপরে আপনার প্রধান বিচারপতি নিয়োগে বিরোধী দলের কনসার্ন নেওয়া, তারপরে নির্বাচন কমিশনে নিয়োগে সেখানে বিরোধী দলের কনসার্ন নেওয়া, ডেপুটি স্পিকার পদে বিরোধী দল থেকে নেওয়া,
এরকম গণতান্ত্রিক হওয়ার জন্য বড় বড় সিদ্ধান্ত আমাদের এই সংস্কার আলোচনায় হয়েছে। এই প্রাপ্তিগুলোকে বাদ দিয়ে জামাত নিয়ে আসলো যে পিয়ার কি পিয়ার না, ঠিক আছে? তো এই পিয়ারে দেশের কোনো স্বার্থ আছে নাকি শুধু জামাতেরই স্বার্থ আছে? এগুলো আস্তে আস্তে সব প্রকাশ যখন পেয়ে যাচ্ছে তখন জামাত লজ্জা পাচ্ছে। জামাত অনেক লজ্জা পাবে, এত লজ্জা পাবে ওরা মানে হলো মাথা তুলে দাঁড়াতে পারবে না। যে কাজটা করছে, যেই সময় দেশটাকে সাজানোর কথা সেই সময় শুধুমাত্র পুরো দেশকে পিয়ার কি পিয়ার না এই বিষয়ক আলোচনা সে ডুবাই রাখছে। আজকে নাহিদ ইসলাম মানে সেই বিষয়গুলো দেখেন লিখছে, আমরা এই বিষয়গুলো আরো 2 মাস 3 মাস আগে থেকে বলতেছি। নাহিদ ইসলামটা এত পরে বুঝলা কেন তোমরা ভাই? তোমরা যখন বুঝলা এতখানে যে এতগুলো মানুষ ক্ষতি হলো, এই যে জুলাই সনদটা স্বাক্ষর করছো না, মানে করতে পারোনি, তোমাদের আফসোস লাগে না? একটা বড় ফ্রেমে আমরা সবাই মিলে দাঁড়াইলাম, সেই ফ্রেমের মধ্যে তোমরা নাই। এটা কি খুব ভালো হইলো? কার বুদ্ধিতে এই শয়তানিটা, তাই না? তোমরা লুজার হয়েছো নাকি গেইনার হয়েছো বলো? শোনো, জীবনে কখনোই কারোর জন্য কিছু থেমে থাকে না। তুমি যত বড় বাঘ ভাল্লুক হও, ঠিক আছে, তোমার অনুপস্থিতিতে আরেকটা ভাল্লুক, আরেকটা বাঘ, আরেকটা হাতি হাজির হয়ে যাবে। দুনিয়াতে হাতির অভাব পড়ে নাই। সুতরাং তোমরা আজকে যে তোমাদের বোধোদয় জামাত বিষয়ে, জামাতের হাতে এখনো সময় নাই তা না, এখনো অল্প সময় আছে, এবং আমরা গণ অভ্যুত্থানের শক্তিরা অংশীদারিত্বমূলক কাজ করব। আমরা একে অপরের অংশ। সেখানে এমন একটা পলিসি জামাত এগোচ্ছিল যে বিএনপি তাদের বিরোধী, হ্যাঁ, এবং জান প্রাণ দিয়ে আপনারা চেষ্টা করছেন বিএনপিকে চাঁদাবাজ প্রমাণ করার জন্য, তাই না? তা আপনাদের নামে চাঁদাবাজের নিউজ হয়েছে না? কিছু হয়েছে না? আপনি শক্তি কম, আপনি কম চাঁদা নেন, আর একজনের শক্তি বেশি, ও চাঁদা বেশি নেয়। যেদিন আপনার শক্তি বেশি হবে সেদিন কি আপনি চাঁদা খাবেন না? নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।